শুভা যা, তুই এখান থেকে যা বলছি। রীতিমতো শুভাকে তাড়াহুড়ো করে পিছনের দরজা দিয়ে বের করে দিয়েছিল তার ফুপি। শুভা বাইরে বেরিয়ে এদিকে ওদিকে তাকিয়ে দেখে তানভীর নেই, কিন্তু জানালা দিয়ে তো দেখেছিল গাড়িতে ঘেরা চারদিকে, হয়তো এদিকটায় আপাতত কেউ আসেনি। শুভা মনে মনে একটু সাহস সঞ্চয় করে। চারপাশটা বেশ অন্ধকার, কিন্তু বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা। শুভার শরীরে হালকা কাঁপুনি ধরে যায়। কোনো রকমে শুভা সেখান থেকে সামনে পা বাড়াতেই, দু কদম হাঁটতেই কিছু একটার সাথে বাড়ি খেয়ে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় শুভা। কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথে গাড়িগুলো আলো জ্বলতে থাকে। হাত দিয়ে চোখ ঢেকে ফেলে শুভা। হঠাৎ এত আলো জ্বলায় চেয়ে থাকতে পারেনি শুভা, তাই বন্ধ করে ফেলে। আস্তে আস্তে তানভীরে কড়া পারফিউমের ঘ্রাণ শুভার নাকে এসে বাড়ি খায়। ভয়ে ভয়ে হাতটা সরিয়ে সামনে তাকাতেই তানভীরকে দেখতে পায়। তানভীরের গায়ে কালো লেদার জ্যাকেট, জিন্স আর টি শার্ট পরিহিত। সামনে দাঁড়ানো তানভীরকে দেখে ডামার ভিলেন টাইপের হিরোদের থেকেও কম লাগছিল না। কিন্তু শুভার ভয় বাড়িয়ে দেয় তানভীরের হাতে থাকা গোল্ডেন চাপাতিটা। শুভা ভয়ে ভয়ে তানভীরের মুখের দিকে তাকায়। প্রচণ্ড রাগে মানুষের মুখের অদল যেমন হয়, তানভীরের ঠিক তেমনই হচ্ছিল। চোয়াল শক্ত আর চোখ দুটো মোটামুটি ভালোই লাল। তানভীর চাপাতিটা হাতে নিয়ে এক পা করে শুভার সামনের দিকে যেতে থাকে। আর এদিকে শুভা একটু একটু করে ঘাসে ভর দিয়ে পেছনে পিছিয়ে যেতে থাকে। তানভীর তখন জোরে জোরে বলে ওঠে, কেউ একটা নোবেল প্রাইজ আন, আমার বউ কি অ্যাক্টিংটাই করলো রে। এদিকে তানভীর শুভার খুব কাছে আসতেই শুভা তানভীরকে জোরে ধাক্কা দিয়ে দৌড় দেয়। দৌড় দিয়েই বা কত দূর, কোথাও আর যেতে পারে না শুভা। তার আগেই তানভীরের লোকেরা তাকে ঘিরে ফেলে। শুভা ভয়ে ভয়ে পেছনের দিকে যেতে থাকে। ঠিক তখনই তানভীর তাকে পেছন থেকে ধরে ফেলে। আর শুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু অসফল হয়। তানভীর যেন আজকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে শুভাকে ধরেছে। শুভা ভয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে তানভীরকে, আমাকে ছে। তানভীর তখন জোরে বলে ওঠে, চুপ, ও কতদিন আমার থেকে দূরে থাকছি রে, বলে ওঠে জোরে জোরে। তখন মাহি দূর থেকে বলে ওঠে, ভাই 45 দিন। তানভীরও তখন বলে ওঠে, ও হ্যাঁ 45 দিন, তাই না। কথাটা বলেই তানভীর শুভাকে ঘুরিয়ে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। এদিকে শুভা থাপ্পড়ের তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তানভীর আবার শুভার বাহু ধরে তাকে টেনে তোলে আর বলে ওঠে শুভার উদ্দেশ্যে, এটা আমার সাথে বেইমানি করার জন্য। কথাটা বলেই তানভীর আবার শুভাকে একটা জোরে চড় মারে। আবার থাপ্পড়ে পড়ে যায় শুভা, চিৎকার করে ওঠে। আবার তানভীর তার হাত ধরে টেনে তুলে। তানভীর আবারও বলে ওঠে, এটা আমার থেকে পালানোর জন্য। কথাটা বলে আবার চড় মারে। আবার শুভাকে তুলে নিয়ে আবার একটা চড় মারে আর বলে ওঠে, এটা আমার ভালোবাসা নিয়ে খেলার জন্য। কথাটা বলে আবার চড় মারে। আবার তুলে নিয়ে আবার চড় মেরে বলে ওঠে, এটা আমাকে কাঁদানোর জন্য। কথাটা বলে আবার থাপ্পড় দেয়। প্রায় এভাবে 45টি থাপ্পড় পড়ে শুভা দুগালে। থাপ্পড়গুলোর গতি এতটাই জোরালো ছিল যে শুভা শেষের কয়েকটা থাপ্পড় মারার আগেই সেন্স হারিয়ে ফেলে। শুভা সেন্স হারিয়ে ফেললে তানভীর জোরে বলে ওঠে, এই বান্দির বাচ্চা, চোখ খোল বলছি, খোল বলছি চোখ, এখনো 5টা থাপ্পড় বাকি রয়েছে আমার, খোল বলছি চোখ, খোল। কথাটা বলেই তানভীর শুভাকে খুব জোরে জোরে ঝাঁকিয়ে তোলে, কিন্তু শুভার কোনো সাড়া শব্দ নেই। এতগুলো থাপ্পড় খাওয়ার পর শুভা যে দম ফেলতে পারছে, এটাই বোধহয় অনেক। তানভীর আবারও ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, এটা তো কিছুই না শখের বউ, তানভীর সরকার কতটা ভয়ঙ্কর সেটা তুই এবার টের পাবি। মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল শুভা। হাতের নাগালে থাকার পরও পানি পান করতে পারছিল না সে। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম। শুভা থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে। গাল দুটো এতটাই যন্ত্রণা করছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল শুভার। চোখ মুখ ফুলে গেছে অনেকটাই। বাম পাশের দাঁত ভেঙে মাড়িতে ঢুকে গেছে প্রায়। গুনে গুনে 45টি থাপ্পড় হজম করা সহজ নয়, আর সাধারণ মানুষের পক্ষে তো আরও বেশি নয়। শুভা প্রথমে মুখ শক্ত করে তানভীরের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়ালেও তানভীরের হাতের জোরের কাছে হেরে যায়। ব্যথায় মাত্রা এতটাই তীব্র হতে লাগলো যে শুভার মনে হচ্ছিল যদি মরে যেত তাহলে কষ্টটা বোধহয় একটু কমই হতো। শুভা 1-2 ঘন্টার মতো গুদাম ঘরে বন্দি। কিছুক্ষণ আগে তানভীর বলে ওঠে, এই 45 দিন যেই নরক যন্ত্রণা আমি সহ্য করেছি তোর জন্য, আগামী 45 বছর তার শাস্তি দিলে কম হয়ে যাবে পরি। জ্ঞানহীন শুভাকে খুব শক্ত করে নিজের বুকে ধরে কথাগুলো বলতে থাকে তানভীর। তানভীরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। শুভার সারা শরীরের ভর এখন তানভীরের উপরে।
এক হাতে সুভার কোমর ধরে আরেক হাত দিয়ে সুভার মুখটা নিজের মুখের সামনে ধরে কথাটা বলে ওঠে তানভীর। সুভার গালের বিভিন্ন জায়গায় তানভীরের হাতের দাগগুলো স্পষ্ট, ঠোঁটের সাইডে হালকা রক্তকণিকাও দেখা যাচ্ছে। তানভীর সুভার রক্তগুলো মুছতে মুছতে সুভার বন্ধ চোখ জোড়ার দিকে তাকায়। তানভীরের মাথার সাথে সুভার মাথাটা ঠেকায়। তারপর তানভীর বলে ওঠে, তুই যে আমার অস্তিত্বের সাথে মিশে গেছিস পরি, কিভাবে তোকে ছাড়া থাকি আমি। কথাটা বলতে বলতেই হঠাৎ করেই তানভীরের ভেতরে নরপিশাচটা মাথাচাড়া দিয়ে ওঠে। আবারও সেই চিরচেনা তানভীরের রূপটি ভেসে ওঠে। আবার দাঁতে দাঁত চেপে তানভীর বলে ওঠে, স্বেচ্ছায় যেহেতু আমার সাথে থাকবি না পরি, বন্দি করেই সারা জীবন রাখবো তোকে। কথাটা বলেই তানভীর সুভার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আর খুব শক্ত করে চেপে ধরে চুমু দেয় সুভাকে। তারপর কাঁধে তুলে নেয়, গুদাম করে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখে। ফুপা বলে ওঠে, বাবা আমাদের উপরে একটু দয়া করো, একটু তো নিজের আবেগ বিবেক কাজে লাগাও। তানভীর তো তখন রেগে বলে ওঠে, তো আবেগ নিয়ে আমি কি করব। কথাটা বলেই তানভীর গর্জে ওঠে। সুভার ফুপার সামনে একটা গুলি মেরে ওঠে। থরথর করে সুভার ফুপা ফুপি আর কাজিনরা কাঁপতে থাকে। তানভীর সরকার যে ভয়ঙ্কর সেটা তারা জানতো, কিন্তু সুভার খোঁজে একদম সুইজারল্যান্ডে চলে এসে যে ব্যান্ড বাজাবে তাদের, এটা তারা কেউ কল্পনাই করতে পারেনি। তানভীর তখন ফুপাকে বলে ওঠে, তোর বইয়ের জন্য তো আমি বউহারা হতাম বুড়া। তখন ফুপি চিৎকার করে বলে ওঠে, তানভীর। তানভীর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই চুপ, মহিলা মানুষের গায়ে আমি হাত তুলি না, কিন্তু নিজের বইয়ের জন্য জেন্ডার দেখব না, ডাইরেক্ট পরপারের টিকিট ধরিয়ে দেব। এদিকে পাশে দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তানভীর সরকার মহিলা গায়ে হাত তোলে না, কিন্তু নিজের বউকে 45টি থাপ্পড় মারতে পারে শুধু। কথাটা ফিসফিস করে বলে ওঠে পঞ্চপাণ্ডব। মাহির তো বলে ওঠে, ভাইরে দেখলে শয়তানও কনফিউজ হয়ে যাইব। সাকিব বলে ওঠে, চুপ কর বেডা, এরকম সিরিয়াস মোমেন্টে কমেডি করিস না, ভাই যে আমাদেরকেও উড়াইয়া দেবে। মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলেই আবার চুপ হয়ে যায়। এই মুহূর্তে আর একটা কথাও বেশি বললে তানভীর তাদের অবস্থাও খারাপ করে দেবে। এদিকে তানভীর বলে ওঠে, তো আপনি মুখ খুলবেন না নাকি থেরাপি দিতে হবে? আপনার কুকর্ম শোনানোর জন্য কি অনুরোধ করতে হবে? সুভার ফুপি শুকনো ঢোক গিলে, যদি মিথ্যা বলে তাতেও সমস্যা, আবার যদি সত্যিও বলে তাহলে মৃত্যু নিশ্চিত। কিছুক্ষণ মুখ বন্ধ রাখে সুভার ফুপি, কিন্তু তানভীরকে উঠে দাঁড়াতে দেখেই ভয়ে সব কথা বলা শুরু করে। বলছি বাবা, সব বলছি। তানভীর তখন বলে ওঠে, জলদি, আপনার ভাতিজির সাথে অনেক কাজ বাকি এখনো আমার। সুভার ফুপি তখন বলে ওঠে, আমি সুভার আসল ফুপি না, আমার বাবার আগের ঘরের সন্তান সুভার বাবা। বাবা আর তার সম্পত্তি ভাইজানকে দিয়ে আমাদের দু ভাই বোনকে কিছুই দেয়নি, সেই রাগ ছিল অনেক আগে আমাদের। তারপর সুভা আর সৌরভ হলো, সম্পত্তিতে অংশীদার বেড়ে যাবে ভেবে একদিন শুভ বাবাকে আমি আর মহিউদ্দিন মেরে ফেলি। একটু দম নেয় কথাটা বলে, তারপর বলে ওঠে আবার, এত বছরের পুরনো পাপ যে এইভাবে বের হয়ে আসবে সেটা আমি কল্পনাও করিনি। তানভীর তখন বলে ওঠে, এটা আমি জানি। তানভীরের এই কথা লাইনে কথায় আকাশ থেকে পড়লো যেন লাকি বেগম। তানভীর সবই জানতো, তাহলে কেন তাকে সব বলতে বলল? কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকলো তানভীরের দিকে। তানভীর ইশারা করে আবার বলতে বলল। সুভার ফুপি আবারও বলে ওঠে, রাতের বেলা আমি আর মহিউদ্দিন সুভার বাবাকে ছাদ দিকে ফেলে দিয়ে দুর্ঘটনার রূপ দেই। তারপর ছলে বলে মহিউদ্দিন সুভার মাকে আবারও বিয়ে করে। সন্তানদের দিকে তাকিয়ে সুভার মাও রাজি হয়ে যায়। সবই ঠিকঠাক চলছিল। সুভার 20 বছর হলে সব সম্পত্তির মালিক সুভা হয়ে যেত। আর তারপর সুভার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে সব সম্পত্তি আমরা ভাগাভাগি করে নিতাম। কিন্তু তানভীর তখন সুভার ফুপিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, কিন্তু মাঝখান দিয়ে আমি হাজির হলাম। ভাইরে ভাই, আপনি তো ঘসেটি বেগমকেও ছাড়িয়ে গেছেন সামনের দিকে। কথাটা বলেই তানভীর খুব জোরে জোরে হাসতে থাকে, আর লাকি বেগম বারবার শুকনো ঢোক গিলে। তানভীর হাসি থামিয়ে বলে ওঠে ফুপিকে, তা বলেন কত টাকার মালকিন আমার বউ? ফুপি তো বলে ওঠে 3 কোটি। কথাটা শোনা মাত্রই তানভীর ও তার পঞ্চপাণ্ডব আবারও হাসিতে ফেটে পড়ে। তানভীর তো বলে ওঠে, তা আমি কয় কোটির মালিক জানেন? সুভার ফুপি মনে মনে তানভীরের সম্পত্তি হিসাব করতে থাকে। যেহেতু তার বাবা 15 বছর ধরে প্রধানমন্ত্রী, তার উপরে আবার বড় বংশের ছেলে, তার মা পুরান ঢাকার বড় বংশের মেয়ে, আর তানভীরও নিজেও এমপি। সেই অনুযায়ী তানভীরের সম্পত্তি হিসাব যে করা মুশকিল, সেটা ভালোভাবে লাকি বেগম বুঝে গিয়েছিল। কিন্তু কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তানভীরের দিকে লাকি বেগম। তানভীর লাকি বেগমকে বলে ওঠে, আমার জুতোর দাম কত জানেন? আমার একটা জুতোর দাম দিয়ে আপনার পরিবার ভালোভাবে চলে যাবে,
সেখানে ওই টাকার জন্য মানুষ খুন? মানিক তখন বলে ওঠে, ভাই ছোট লোকেদের ছোট ব্যাপার। তানভীর তো বলে ওঠে, জীবনে এই প্রথমবার একটা সঠিক কথা বলছিস তুই মানিক, আয় তোকে একটা চুম্মা দেই। মানিক তো প্রচন্ড খুশি হয়ে গদগদ হয়ে যায়। এই প্রথমবার তানভীর তার তারিফ করলো। তানভীর আবার মাহিরকে ডেকে ওঠে। মাহির তো সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই নিন ভাই। কথাটা বলেই গোল্ডেন চাপাতিটা তুলে দেয় তানভীরের হাতে। তানভীর সেটা নিয়েই রকির সামনে হাজির হয়, আর রকি ডান বাম হাতের দিকে তাকায় আর বলে ওঠে রকির উদ্দেশ্যে, আমার বউ তোর কোন হাতটা ধরেছে? এই হাতটা, তাই না? আই ফিল সো জেলাস। কথাটা বলেই তানভীর এক কোপে রকির একটা হাত কেটে ফেলে দেয়। রকি নিজের কাটা হাত ধরে মাটিতে বসে ছটপট করতে থাকে। আর এদিকে রকির ছটপট করা দেখে তানভীর খুবই শান্তি পায় আর বলে ওঠে, আমার বউ 40 জনের হাত ধরুক, সমস্যা নাই, খালি হাতগুলোই আস্ত থাকবে না, এই যা। ছেলের এমন করুণ দৃশ্য দেখে লাকি বেগম তানভীরের কাছে খুব আকুতি মিনতি করে হসপিটালে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তানভীরের মনে দয়ার ছিটেফোঁটাও লক্ষ্য করা যায় না। তানভীর সেসব দিকে পাত্তা না দিয়ে সাকিবকে বলে ওঠে, সাকিব। তখনই সাকিব বলে ওঠে, ভাই এখনই উড়াইয়া দিতেছি। তানভীর বলে ওঠে আবার মানিককে, মানিক। মানিকও তখন বলে ওঠে, ভাই সব ক্লিয়ার করতেছি এখনই ভাই। তারপর তানভীর নিজের চশমাটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। তারপর বাইরে চলে আসে আর চলে যায় সুভার কাছে, যেখানে সুভাকে রেখেছিল। বর্তমান প্রায় 2 ঘন্টা পর ঘরটিতে প্রবেশ করে তানভীর। চোখের কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবার পরে ফেলেছে। তারপর সুভার সামনে এসে দাঁড়ায়। তানভীর সামনে আসা মাত্রই কলিজার পানি শুকিয়ে যায় সুভার। তানভীর তো সুভার সামনে এসে বলে ওঠে, তো পরি কি খবর বলেন আপনার? সুভা তো থরথর করে কাঁপতে থাকে আর ভয়ে মাথা নিচু করে ফেলে। চোখে চোখ দিয়ে কথা বলার সাহসটুকু যে নেই তানভীরের সামনে। এদিকে সুভার ভয় পাওয়া মুখখানা দেখে তানভীরের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে আর বলে ওঠে সুভার উদ্দেশ্যে, পানি খাবে? সুভা তো মাথা নেড়ে হ্যাঁ বাচক সম্মতি জানায়। তানভীরও সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে সুভার সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু তানভীর কাপড়টা না খুলে গ্লাসের পানিগুলো সুভার মাথা ঢেলে দেয়। তারপর গ্লাসটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সুভার উদ্দেশ্যে বলে ওঠে, পানি তো দূরে থাক পরি, আজকে থেকে তোর কি কি অবস্থা করব তুই নিজেও জানিস না। কথাটা বলেই সুভার চুল ধরে নিজের মুখের সামনে আনে। তারপর আবার সুভার উদ্দেশ্যে বলে ওঠে, হানিমুনে সুইজারল্যান্ডে আসতে চাস, এটা আগে বলতি আমাকে, নিজেই প্রাইভেট জেট দিয়ে নিয়ে আসতাম, এত হয়রানি কেন করালি? তানভীরের হাতের গতি আরো শক্ত হয় কথাটা বলতে বলতে। সুভার মাথায় পেছনের দিকে চুল মনে হচ্ছিল ছিঁড়েই আসবে এবার। তানভীর আবার বলে ওঠে সুভার উদ্দেশ্যে, মৃত্যুর আগ অবধি আমার থেকে তোর নিস্তার নেই মাই ডিয়ার শখের বউ, তোর চলার মতো অবস্থায় আমি তোকে রাখবো না। ভয়ে আটকে ওঠে সুভা তানভীরের কথাটা শুনে। পালানোর প্রায় সব পথই বন্ধ তার। চোখ দিয়ে এদিকে ওদিকে তাকিয়ে থাকে যদি কেউ এসে তাকে সাহায্য করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না সুভাকে বাঁচাতে। এতদিন যেই ভুপি তাকে এত ভালোবাসা দেখালো, সেও আসলো না তাকে বাঁচাতে। অবশেষে বাঁচাতে আসবে কিভাবে? তার নিজের অবস্থানও তো না বাঁচার মতো। তানভীর সুভাকে বাধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে আর বলতে থাকে সুভার উদ্দেশ্যে, আজকে থেকে তোর প্রতিটি রাতই হবে অমাবস্যা রাতের মতো অন্ধকার, প্রতিটি দিনই হবে মরুভূমির মতো খাঁখা। নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না। আমি তো তোকে মরতে দেব না, তিলে তিলে শেষ হবি তুই। তানভীরের কথাগুলো শুনে আরো দ্বিগুণ ভয়ে বেড়ে যায় সুভার মনে। তানভীর সুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুঁড়ে মারে আর গন্তব্যস্থানে বাড়ি জমায়। এত সহজে সুভাকে সে ছাড়বে না। এতগুলো দেশে পাগলের মতো খুঁজেছে সুভাকে। সুভা প্রাণপণে চেষ্টা করে সমসময় পালানোর, কিন্তু তানভীরের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য। তানভীর ডোর খুলে পাশে বসে পড়ে আর সুভাকে টেনে নিজের কোলে বসায়। আর তানভীরের পঞ্চপাণ্ডবও যে যার মতো বড় বড় গাড়িতে উঠে বসে যে যার গন্তব্যে পাড়ি জমায়। প্রচন্ড ব্যথায় সুভার প্রাণ যায় যায় অবস্থা। সুভা শুনেছিল দাঁতের ব্যথা অত্যন্ত মারাত্মক ব্যথা, কিন্তু আজকে যে নিজে সেই ব্যথা অনুভব করবে সেটা কল্পনাতেও করেনি সুভা। প্রচন্ড ব্যথায় চোখ বন্ধ হয়ে যায় সুভার, তানভীরের বুকে ঢলে পড়ে। এদিকে তানভীরও চুপচাপ বসে থাকে। আজকে কোনো মায়া হচ্ছে না তার শখের বইয়ের প্রতি। সুভা প্রচন্ড রেগে বলে ওঠে, আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো একদম আপনাকে। তানভীর তো তখন ডেভিল হাসি দিয়ে বলে ওঠে, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। কথাটা বলেই তানভীর খুব শক্ত করে সুভার হাত ধরে আর হাতে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আর সুভাকে বলে ওঠে, মরে তো আমি অনেকদিন আগেই গেছি পরি, এখন শুধু বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন। সুভা তখন বলে ওঠে তানভীরকে, আমি আপনাকে ঘৃণা করি,
তানভীর বলে ওঠে প্রত্যুত্তরে, আজকের পর থেকে তোর ঘৃণার মাত্রা আরো এক ধাপ বেড়ে যাবে রে পরি।